ভারতবর্ষ প্রাণী পালনের দেশ। কিছু কিছু মানুষ বর্তমানে কমার্শিয়ালি গোট ফার্ম করার প্ল্যান করছেন। কিভাবে ছাগল পালন করলে তবে সেটা সাকসেসফুল ফার্ম হবে, সেই বিষয় নিয়েই আমরা আজ নতুন একটি পডকাস্ট সেশন নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু বেরা আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার স্যার। নমস্কার। কোন অ্যানিমাল কোন সময় ব্রিডিং করাতে হবে? জেনারেলি মেল দেখা যায় যে 1 বছরের পরে যদি ব্রিডিং করানো যায় আচ্ছা, তাহলে সেটা ভালো হয়। আর ফিমেলের ক্ষেত্রে 10 মাসের পরে, আমি ব্ল্যাক বেঙ্গল গোটের কথা বলছি, যদি 10 মাসের পরে ব্রিডিং করানো হয় 5 থেকে 7 বছর কিন্তু তাকে ফার্মে রাখা যাবে। যদি তাকে আর্লি ব্রিডিং শুরু করে দেন তাকে কিন্তু 3-4 বছর পরে আর সে ব্রিডেবল থাকবে না। মেলের ক্ষেত্রেও যদি আমরা 1 বছরের পরে ব্রিডিং করানো শুরু করি তাহলে সেটা 3 থেকে 4 বছর তাকে ব্রিডিং করাতে পারবো। স্ত্রী প্রজনন চক্রে হচ্ছে 19 থেকে 20-21 দিন অন্তর হচ্ছে একটা ছাগল হিটে আসে। প্রেগন্যান্সিটাও মেনটেন হয় অনেকটা হরমোনের উপরে। আগামী দিনে আমাদের কৃত্রিম প্রজননের ব্যাপারটা কিন্তু এগিয়ে আসছে এবং কিছু কিছু প্রাইভেট অর্গানাইজেশন তারা কিন্তু কৃত্রিম প্রজননের জন্য ট্রেনিং দেয়। বেকার যুবক যুবতীরা যারা ইন্টারেস্টেড থাকবে তারা গিয়ে কি করে সিমেন্ট কালেকশন হয়, কি করে স্ট্র তৈরি করা হয়, কিভাবে সেই স্ট্রটা কাটিং করা হয়, কিভাবে এআই করা হয়, কিভাবে ফিমেলটাকে হিটে এসছে কিনা কিভাবে এআই করতে হবে, টোটাল প্রসিডিওরের জন্য কিন্তু ট্রেনিং আছে। এআই করার ক্ষেত্রে কতগুলো স্টেপ মানতে হয়। প্রথম কথা হচ্ছে যে এআই স্ট্রটা থাকে সেই স্ট্রটা কিন্তু -196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কিন্তু লিকুইড নাইট্রোজেনের মধ্যে থাকে। ছাগলটা মোটামুটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা প্রয়োজন? ছাগলটাকে মোটামুটি 45 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। ওকে। অ্যানিম্যাল ব্রিডিং, কিভাবে ছাগলের প্রজনন করা হবে তার সঠিক পদ্ধতি কি, আমরা সেই বিষয়টা একটু জানবো। স্যার যদি আপনি এক্সপ্লেন করেন। আমরা প্রজননের একটা ধাপ তো আলোচনা করেছি, যেখানে হচ্ছে পুরুষ এবং স্ত্রী এই দুটো নির্বাচনের মাধ্যমে, এবং সেক্ষেত্রে পুরুষ যদি ঠিকঠাক নির্বাচন হয়, ধরুন একটা লিটার সাইজ থেকে বেস্ট যেটা অ্যানিম্যাল, যদি লিটার সাইজ 3টে হয় 4টে হয় সেখান থেকে যদি সিলেকশন করা, এবং তার যদি স্বাস্থ্য ভালো হয় এবং তার যদি শরীরের গ্রোথ বা সব কিছু যদি ভালো হয়, সেই মেলটাকে আমরা আমাদের খামারে প্রজননের জন্য রাখলাম। এবারে ফিমেলের ক্ষেত্রেও তদ্রূপ, এরকম লিটার সাইজ দেখলাম, তার সাথে সাথে আমরা তার শরীর স্বাস্থ্য, তার যে ওই ব্রিডের ক্যারেক্টারিস্টিক্সটা মেনটেন করছে কিনা এগুলো দেখে আমরা মেল ফিমেল নির্বাচন করে নিলাম। ঠিক। এবার যদি টাইমিং বলি, ব্রিডিং এর সঠিক টাইম কোন সময়, কোন অ্যানিমাল কোন সময় ব্রিডিং করাতে হবে, এটা আমি বলছি। মূলত যেটা হচ্ছে আমরা যখন একটা মেলকে কোন বয়সে ব্রিডিং করাবো, ফিমেলকে কোন বয়সে ব্রিডিং করাবো সেটা আগে জানা দরকার। সবসময় একটা খামারে মেলের বয়সটা যদি একটু ফিমেলের থেকে বেশি হয়, মিনিমাম 1 মাস থেকে 1.5 মাস কি 2 মাস, তাহলে কিন্তু ভালো হয়। আর 2 নম্বর যেটা হচ্ছে জেনারেলি মেল দেখা যায় যে 1 বছরের পরে যদি ব্রিডিং করানো যায় আচ্ছা তাহলে সেটা ভালো হয়। আর ফিমেলের ক্ষেত্রে 10 মাসের পরে, আমি ব্ল্যাক বেঙ্গল গোটের কথা বলছি, 10 মাসের পরে যদি ব্রিডিং করানো যায় তাহলে কিন্তু সব থেকে পারফরমেন্স ভালো হবে। এই কারণেই বলছি, ওই ফিমেলটা যদি 10 মাসের পরে ব্রিডিং করানো হয় 5 থেকে 7 বছর কিন্তু তাকে ফার্মে রাখা যাবে। যদি তাকে আর্লি ব্রিডিং শুরু করে দেন তাকে কিন্তু 3-4 বছর পরে আর সে ব্রিডেবল থাকবে না। এটা হচ্ছে ব্যাপার। মেলের ক্ষেত্রেও যদি আমরা 1 বছরের পরে ব্রিডিং করানো শুরু করি তাহলে সেটা 3 থেকে 4 বছর তাকে ব্রিডিং করাতে পারবো। এটা হচ্ছে আমাদের রুলসটাকে মেনে চলতে হবে। এবারে যেটা হচ্ছে, আমি মেলের ক্ষেত্রে যদি আসি, সেটা হচ্ছে মূলত স্ত্রী যখন গরমে আসবে, গরমে এলে সেই গরমে আসার পরে সে ন্যাচারাল ব্রিডিং যদি হয় সে অটোমেটিক্যালি টাইম ঠিক করে নেবে। জেনারেলি দেখা যায় 12-14 ঘন্টার পরে ব্রিড শুরু করে আপ টু 1 ডে, মানে 24 ঘন্টা থেকে 26 ঘন্টা পর্যন্ত ব্রিড করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে নিয়ম ন্যাচারাল ব্রিডিং। এবারে যদি কোনো কারণে কৃত্রিম প্রজননের ব্যাপার হয় তখন কিন্তু ফার্মারকে ডিসাইড করতে হবে যে কোন সময় তাকে কৃত্রিম প্রজনন করাবো। ঠিক আছে। এবারে আমি ন্যাচারাল ব্রিডিং এর একটা বিজ্ঞান আমি চাষিদেরকে একটু বলার দরকার। তার কারণ হচ্ছে আমরা যেটা দেখেছি যে খামারিরা কোন সময় প্রজনন করাতে হবে সেটা অনেকে জানে না। 12 ঘন্টার মধ্যে প্রজনন করে নিয়ে চলে আসে, তাতে কিন্তু অনেক সময় কনসিভ করে না। ঠিক, মিস হয় অনেক ক্ষেত্রে। ছাগলের ক্ষেত্রে আমাদের সেই বিজ্ঞানটা কেন জানতে হবে, কারণ হচ্ছে ওভুলেশন হবে মানে ওভাম মানে ডিম্বাণু বেরোবে, আর শুক্রাণু যেটা যাবে এক জায়গায় মিলিত হবে। সেটা হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্রের
একটা ডিম্ব নালী বলে একটা আছে ফ্যালোপিয়ান টিউবের পরে ওই জায়গাটায়। এবারে দুটোর সাক্ষাৎ যদি ঠিক টাইমিং এ না হয় স্বাভাবিকভাবে ফলস হবে, প্রজনন সাকসেসফুল হবে না। সেই জন্য একটা প্রজনন চক্র সম্পর্কে জানা দরকার। আপনারা জানেন স্ত্রী প্রজনন চক্রে হচ্ছে 19 থেকে 20-21 দিন অন্তর হচ্ছে একটা ছাগল হিটে আসে, ঠিক আছে। এইটা এবার 4টে ফেজে ভাগ করা হয়। প্রথমটাকে বলা হচ্ছে প্রোইস্টাস, সেটা 3 দিন থাকে। এই সময় কি হয়, ওভামটা ম্যাচিওর হয়। সেটা হচ্ছে এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন বলে একটা হরমোন আছে, সেটা এটা করে ম্যাচিওর করতে সাহায্য করে। ম্যাচিওর করে সেটা থাকে কোথায়, একটা গ্রাফিয়ান ফলিকল বলে একটা কাপের মতো জায়গাতে। এবারে কি হবে, ওই কাপের মতো জায়গাটার মধ্যে যখন ইস্ট্রোজেন বলে একটা হরমোনের উদ্বেগ হবে, সেটাকে আমরা বলি হিটে আসা। আচ্ছা, এইটা থাকে হচ্ছে 24 ঘন্টা। সে হিটে আসলে তখন দেখি ছাগলের পেছন দিয়ে লালসানি কাটছে, সে তার শরীরের টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি ফারেনহাইট বেড়ে যাচ্ছে, খেতে চাইছে না, ঘন ঘন প্রস্রাব করছে, এই সিমটমগুলো দেখায়। এবং বর্তমান দিনে বিজ্ঞানের উন্নতি এমনই হয়ে গেছে, পেডোমিটার বলে একটা যন্ত্র আছে, সেটার মধ্যে বোঝা যাবে ছাগলের এই গরমটা এখন কোন স্টেজে আছে, ঠিক আছে। এটা একটা বিজ্ঞানের প্রগতি। তাহলে মানে ভুলের পার্সেন্টেজটা কমবে। এবারে কি হচ্ছে, ওই ইস্ট্রোজেনের হরমোনের প্রভাবটা যখন কমলো, তখন লিউটিনাইজিং হরমোন বলে আরেকটা হরমোন ব্রেন থেকে ধাক্কা মারে যে এটাকে বের করে দেওয়ার জন্য, মানে ওই ডিম্বাণুটা বেরিয়ে আসে। এবার বেরিয়ে এসে কি হবে, ফ্যালোপিয়ান টিউব দিয়ে ওটা ডিম্বনালীর মধ্যে ঢুকবে। এবার তখনই যেটা হয়, ওটাকে বলে মেড এস্টার স্টেজ, মানে 3 নম্বর ফেজ। তখন ওই যে ওভুলেশন হলো, হয়ে ওই যে ডিম্বাণুটা এলো, ঠিক সেই টাইমিং এ যেন শুক্রাণুটা যায়। এআইটা আমার সেইভাবে করতে হবে। তাহলে এই যে হিট আসার 24 ঘন্টা পরে আমি কেন এআই করতে বলছি বা প্রজনন করাতে বলছি, তার কারণ হচ্ছে ডিম্বাণুটা তো বেরোবে, তারপরে তো আমি এআই করবো। ওই ডিম্বাণু কাজ হবে ভালো, হ্যাঁ, তবে কাজ ভালো হবে। 24 ঘন্টা সময় লাগছে, ঠিক। তাহলে 24 ঘন্টা হচ্ছে আইডিয়াল টাইম হিটে আসার পরে, যেটা গরুর ক্ষেত্রে 12 থেকে 18 ঘন্টা, ছাগলের ক্ষেত্রে কিন্তু আরো দেরি করে এই জন্য প্রজনন করানো দরকার, ঠিক আছে। এবারে ধরুন এআই করা হলো বা প্রজনন প্রাকৃতিক ভাবে হলো, সাকসেসফুল হতে পারে বা আনসাকসেসফুল হতে পারে। সাকসেসফুল যদি হয়ে যায়, তারপরে সেটা প্রেগনেন্সিতে ট্রান্সফার করবে। প্রেগনেন্সি হওয়া মানে প্রেগনেন্সিটাও মেনটেন হয় অনেকটা হরমোনের উপরে। সেটা প্রজেস্টেরন বলে একটা হরমোন আছে, সেটা প্রেগনেন্সি মেনটেন করে দীর্ঘদিন ধরে। অনেক সময় প্রেগনেন্সি যদি মানে অনেক সময় কি হয়, প্রজেস্টেরন কম, তখন কি হয়, বাচ্চা পড়ে যাচ্ছে। তখন আলাদা করে বাজারে কিছু এই প্রজেস্টেরন ইনজেকশন পাওয়া যায়, তখন আমরা ইনজেকশন করে দিই, অনেক ক্ষেত্রে এটা করা হয়। এছাড়া যেটা হয়, বাচ্চা হওয়ার সময় মায়ের দুধ আসার একটা ব্যাপার থাকে এবং ওই প্রজনন দ্বারটাকে খোলার ব্যাপার থাকে। খোলার জন্য কি হয়, রিল্যাক্সিন বলে একটা হরমোন আছে, এটা প্রজনন দ্বার খুলে দেয়, তখন হচ্ছে বাচ্চাটা বেরিয়ে আসে। তারপরে কি হয়, অক্সিটোসিন বলে একটা হরমোন আছে, সে হচ্ছে বাঁটে দুধ আনা, বাচ্চা পরবর্তীতে খাবে। এবারে যদি প্রেগনেন্সি যদি না হয়, তখন কি হবে, কর্পাস লুটিয়াম ফর্মেশন একটা, ওই যে গ্রাফিয়ান ফলিকল থেকে যেটা বেরিয়ে এলো ডিম্বাণুটা, ওই জায়গাটা হচ্ছে সিএল ফর্মেশন হয়, কর্পাস লুটিয়াম। সেটাকে মেনটেন করে হচ্ছে আপনার ওই প্রজেস্টেরন, সেম হরমোন। ওটা আবার 15-16 দিন পরে ওই যে আবার প্রজেস্টেরন ওইটাকে মেনটেন করে, আবার প্রোস্টাসে চলে আসে, তখন ওই ফলিকল স্টিমুলেটিং হরমোন আবার হয়, আবার ডিম্বাণু ম্যাচিওর হয়। এইভাবে কিন্তু সাইকেল 19 থেকে 20 দিন অন্তর চলে। এই বিজ্ঞানটা চাষিদের জানা দরকার, কারণ হচ্ছে হিটে আসার 24 ঘন্টা হচ্ছে হিট স্থায়ী হয়, তারপরে বা সেই সময় আপনি এআই করান বা পাঠা দিয়ে প্রজনন করান, তাহলে কিন্তু আপনার ছাগলটা ঠিকঠাক প্রজনন হবে। এই প্রজনন সম্পর্কে আরেকটা জিনিস আমি বলবো, আমরা একটু আগে ইনব্রিডিং নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই ইনব্রিডিংটা যাতে না হয়, তার জন্য আমরা সম্পর্কিত রিলেশনের মধ্যে কোনো ছাগলের যাতে মেল ফিমেল না হয় সেটাই করব। এবং চাষিরা যখন একটা খামার করবেন, মেলটা যে জায়গা থেকে কিনবেন, ফিমেলটা অনেক দূর থেকে অন্য জায়গা থেকে কিনবেন। একই ফার্মের মেল ফিমেল কিনবেন, একই ফার্মের মেল ফিমেল না কেনাই ভালো। ওকে। এবারে যেটা হবে, মেলটা দূর থেকে কেনাটা খুব সুবিধা ফিমেল কেনার থেকে, কারণ ফিমেলের সংখ্যা অনেক বেশি থাকে। তাহলে কি হবে, ফিমেলটা আমরা কাছাকাছি কিনবো, মেলটা অনেক দূরের কোনো জায়গা থেকে সিলেক্টেড মেল আমরা কিনবো। এবারে এই প্রসঙ্গে বলি, আমরা এই কৃত্রিম প্রজননের যাওয়ার আগে একটা কথা বলবো, এখনো তো আমাদের সেই অর্থে কৃত্রিম প্রজননটা এখনো জনপ্রিয় হয়নি। সেই জায়গাটা আপনারা বাগ এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে এই যে ইনব্রিডিংটাকে আপনারা প্রতিরোধ করতে পারেন। ওকে। আর আগামী দিনে আমাদের কৃত্রিম প্রজননের ব্যাপারটা কিন্তু এগিয়ে আসছে এবং কিছু কিছু প্রাইভেট অর্গানাইজেশন তারা কিন্তু কৃত্রিম প্রজননের জন্য
ট্রেনিং দেয়, বেকার যুবক যুবতীরা যারা ইন্টারেস্টেড থাকবে তারা গিয়ে কি করে সিমেন্ট কালেকশন হয়, কি করে স্ট্র তৈরি করা হয়, কিভাবে সেই স্ট্রটা কাটিং করা হয়, কিভাবে এআই করা হয়, কিভাবে ফিমেলটাকে হিটে এসছে কিনা কিভাবে এআই করতে হবে, টোটাল প্রসিডিওরের জন্য কিন্তু ট্রেনিং আছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জায়গা আছে আমাদের বেসরকারি তরফে এবং আমাদের সরকারি তরফেও, সেই জায়গায় গিয়ে কিন্তু চাষিরা ট্রেনিং নিতে পারে। আপনারা যদি প্রশিক্ষণ নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা প্রশিক্ষণের জন্য আপনাদের সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এবারে যেটা হচ্ছে এই কৃত্রিম প্রজননের ক্ষেত্রে আমরা নতুন একটা দিগন্ত এখন এসছে, সেটা হচ্ছে আমরা যদি ডিজিটাল এআই গান ইউজ করি। আচ্ছা, ছাগলের যে প্রজনন তন্ত্র, সেই প্রজনন তন্ত্রের ক্ষেত্রে সবাইকে জানা দরকার যে একদম বাইরে থেকে যদি আমরা দেখি সেটা হচ্ছে ভালভা, তারপরে হচ্ছে ভেজাইনা, তারপরে হচ্ছে সার্ভিক্স, তারপর হচ্ছে ইউটেরাস। হ্যাঁ, ঠিক আছে। এই যে সার্ভিক্স পোরশনটা খুব একটু টর্চুয়াস থাকে। এই টর্চুয়াস সার্ভিক্সটা অনেক সময় কি হয়, এআই গানটা ঢোকানোর সময় কি হচ্ছে ওই জায়গাটা ইনজুরি হয়ে যায়। ফলে আমি যদি ডিজিটাল এআই গান ইউজ করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার গানটা কিভাবে যাচ্ছে, সামনে মাথায় ক্যামেরা লাগানো থাকে। হ্যাঁ, তখনই কিন্তু খুব সহজে এআই করা যাবে। এটা হচ্ছে জানা দরকার সবার। আর যেটা হচ্ছে পেডোমিটারটা তো আমরা ইউজ করব, হিটের স্টেজটাকে আমরা বুঝতে পেরে যাবো। আর এআই করার সময় সবাইকে বলবো যে গোটের ক্ষেত্রে এআইটা একটু গরুর থেকে অন্যরকম। গরুতে আমরা কি করি, পার রেকটাল পদ্ধতিতে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করি। ছাগলের ক্ষেত্রে যেটা করা হয়, ভ্যাজাইনাল স্পেকুলাম দিয়ে আমরা ভালভাল ওয়ালটাকে আমরা স্প্রেড করি। তারপরে অনেক সময় হেডলাইট চালাতে পারেন, অথবা কেউ যদি না পান যে কোনো টর্চ লাইট দিয়ে আমরা সার্ভিক্সটাকে পয়েন্ট করি, তারপরে হচ্ছে এআই গানটাকে প্রবেশ করাই। এটা হচ্ছে নিয়ম। এবং এখনকার দিনে এআই করানোর জন্য কিন্তু স্ট্রাকচার পাওয়া যায়, ছাগলটাকে কি পজিশনে রাখা হবে এবং তাকে কি করে এআই করানো হবে, এরকম স্ট্রাকচারও কিনতে পাওয়া যায়। আর না যদি নাও পাওয়া যায়, পেছনের দু পা আমরা স্প্রেড করে তাকে যদি একটু বেন্ড করিয়ে দেই, বাঁকিয়ে দেই, এবং তারপরে আমরা ভ্যাজাইনাল স্পেকুলামটা ঢোকালাম, টর্চ দিয়ে আমরা সার্ভিক্সটাকে লোকেট করলাম, তারপরে আমরা এআই গানটাকে ঢোকালাম। ছাগলটা মোটামুটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা প্রয়োজন? ছাগলটাকে মোটামুটি 45 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। ওকে। এবারে একটা জিনিস সবাইকে বলে দেই, যারা হচ্ছে যখন এআই করবেন, এআই করার ক্ষেত্রে কতগুলো স্টেপ মানতে হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এআই স্ট্রটা থাকে, সেই স্ট্রটা কিন্তু -196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কিন্তু লিকুইড নাইট্রোজেনের মধ্যে থাকে। এবং যে পাত্রটার মধ্যে থাকে সেটাকে বলি ক্যানিস্টার। সেই ক্যানিস্টারটা একটা ফ্রস্ট লাইন বলে একটা ওই ক্রায়োক্যানের একটা জায়গা আছে, তার উপরে তোলা যাবে না। তুললেই কিন্তু আমাদের স্পার্ম গুলো বাস্ট হয়ে যেতে পারে। ফলে ওই লাইনের পর্যন্ত তুলে আমি কি করব, তাকে একটাকেই আমি নেব, নিয়ে সঙ্গে সঙ্গে আমি একটা স্বাভাবিক তাপমাত্রা আনতে হবে। কিন্তু তার একটা প্রসেস আছে। প্রথম স্টেপে আমরা কি করব, ওই স্ট্রটা একটা তোয়ালে দিয়ে মুছে নেব। মুছে নেওয়ার পরে আমরা একটা স্টেপ করব, ওখানে তো ঘুমিয়ে আছে, ডরমেন্ট অবস্থায় আছে স্পার্মগুলো, সেটাকে আমরা থয়িং করব। থয়িং হচ্ছে একটা 35 to 36 ডিগ্রি সেন্টিগ্রেডে জলটাকে গরম করে ওখানে আমরা স্ট্রটাকে দেব 45 সেকেন্ড থেকে 1 মিনিটের জন্য। আচ্ছা, তারপরে ওটাকে আমরা তুলবো, তুলে আমরা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে তখন। হ্যাঁ, তখন ওটা হচ্ছে অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পরে এবারে আমরা হচ্ছে ওর যে সিলটা আছে, আমরা ল্যাবরেটরি মানে কোম্পানি সিল, সেই পার্টটাকে আমরা কাঁচি দিয়ে অ্যাঙ্গেল করে কেটে দেবো। কেটে দিয়ে তারপরে হচ্ছে এআই গানটাকে সেট করতে হয়। এআই গানের মধ্যে আমরা সেট করব, সেট করার পরে একটা শীত লাগিয়ে দেবো, শীত লাগিয়ে দিয়ে লক করে দেবো। লক করে দেওয়ার পরে এটা আমার রেডি হলো এআই গানের জন্য, এআই করার জন্য। ফলে এই যে স্টেপিং গুলো চাষিদেরকে করতে হবে। অনেক সময় আমি দেখেছি যে এআই করার সময় অনেকে থার্মোফ্লাক্সে করে হচ্ছে থয়িং করে নিয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু প্রপার ওয়ে না, তাতে পার্সেন্টেজ অফ সাকসেসটা অনেক কমে যাবে। তার মানে বলছেন যে সঠিক পদ্ধতি মেনটেন করলে তবেই এআইটা সাকসেসফুল হবে। তাহলে আমরা বর্তমানে দেখতে পাই যে 30% বা 35% এআই এর সাকসেস রেট। সেই জায়গাটা যদি সঠিক প্রসেস মেনে করা হয়, সঠিক প্রসেস মানে দুটো জিনিস, এক হচ্ছে ছাগল ঠিকঠাক হিটে এসছে কিনা এবং টাইমিং অফ এআই, আর 2 নম্বর হচ্ছে প্রিপারেশন অফ স্ট্র ফর এআই, মানে স্ট্রটা এআই গানে ঢুকিয়ে রেডি করা। একদম, এই দুটো যদি ঠিকঠাক করা হয়, আমার ধারণা মোর দেন 50% সাকসেস তো হবেই। বাহ। এবং আস্তে আস্তে আজকের আপনি যদি বলেন, এটা তো নতুন একটা প্রযুক্তি, আগে গরুর ক্ষেত্রেও কিন্তু সাফল্যের হার অত ছিল না, ঠিক, এখন অনেকটাই বেড়েছে। ফলে ছাগলের ক্ষেত্রেও আগামী দিনে আশা করা যায়
সাকসেস রেট বা সাফল্যের অনেক, মানে যে এআই করবে তার দেওয়ার পদ্ধতির উপর ডিপেন্ড করছে কতটা সাকসেস হবে, পদ্ধতির উপর অবশ্যই নির্ভর করছে। এর জন্য ট্রেনিং প্রয়োজন এবং ট্রেনিং এর জন্য তো অনেকগুলো জায়গা আছে, ফলে আমার মনে হয় আগামী দিনে এর সাফল্যের আর বাড়বে। ওকে স্যার, আমরা প্রজনন নিয়ে আলোচনা করলাম, এরপরে যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে ডিজিজ ম্যানেজমেন্ট। আমরা দেখেছি ছাগল পালন করতে গিয়ে ফার্মাররা বিভিন্ন ওয়েদার হিসাবে ছাগলের বিভিন্ন সমস্যায় পড়েন, সেখানে ভ্যাকসিনেশন একটা খুব বড় পার্ট এবং তার সিজনাল ডিজিজ একটা বড় পার্ট। এর প্রসেস যদি আপনি বলে দেন। একটা কথা আমরা বলি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ঠিক, এবং সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সেক্ষেত্রে আমরা চাষিদেরকে অনেকে দেখি অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা করব, সেটা নয়, কিন্তু আমরা চেষ্টা করব ছাগলের যাতে রোগ না হয়। এর জন্য একটা কথা আমরা বলি বায়ো সিকিউরিটি বা জৈব সুরক্ষা মেনটেন করা। জৈব সুরক্ষা মানে কি, আমরা খামারের মধ্যে রোগ আসতে দেব না, খামার থেকে যাতে কোনো রোগ বাইরে না যায়, এটার একটা চেষ্টা করব। এবং সেক্ষেত্রে যেটা দেখেছি যে বাইরের যে পরিবেশ, সেই পরিবেশটার মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু আছে, পরিবেশগত চাপ রয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে ভালো করে, তবেই কিন্তু আমাদের খামারের ছাগলগুলোকে রক্ষা করা যাবে। এবং সেক্ষেত্রে আমরা তিনটে জিনিস আমি চাষি ভাইদের মানতে বলবো। এক নম্বর হচ্ছে আমরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রেগুলার রাখবো, ঘরে যাতে আলো হাওয়া বাতাস এগুলো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার জল এগুলো যাতে দিতে পারি, এক নম্বর। দু নম্বর যেটা হচ্ছে আমরা যে সমস্ত মারণ রোগ ছাগলের হয়, ট্রিটমেন্ট করা যায় না, তাদেরকে কিন্তু টিকা দিয়ে প্রতিরোধ করতে হবে। আর তিন নম্বর যেটা হচ্ছে ছাগলের যে সমস্ত কৃমির সংক্রমণ হয়, সেই কৃমির থেকে রক্ষা করতে হবে। এখন একটু আমি ডিটেলস বলে নিচ্ছি ছাগলের সাধারণত কোন কোন রোগগুলো হয়। এবং সেক্ষেত্রে প্রথমে যদি আসি, সেটা হচ্ছে আমাদের পরজীবী ঘটিত রোগ। এই পরজীবী ঘটিত রোগের ক্ষেত্রে কিছু বহিঃপরজীবী আছে আর কিছু অন্তঃপরজীবী আছে। বহিঃপরজীবীর মধ্যে সব থেকে যেটা মারাত্মক গ্রীষ্মকালে দেখা যায় এটুলি, আমাকে টিক্স বলি, এবং এই এটুলির মাধ্যমে প্রচুর রোগ ছাগলে হয়। একটা ধরুন আপনার ব্যাবেসিওসিস, থাইলেরিওসিস বলে কিছু রোগ বড় বড় ছাগলের ক্ষেত্রে হয়, এবং প্রচুর একটা বড় ছাগল যখন মারা যায় চাষিদের কিন্তু অনেক ক্ষতি। এবং এই এটুলিটা দেখা যাবে গরমকালে হয়। আবার শরৎকালে কি হয়, শরৎকালে প্রচুর দেখবেন আপনার ওই মাইট টাইপের মাকড় বলে, শরৎকালে হয়, শীতকালেও হয়। আর শীতকালে স্পেসিফিক্যালি উকুন বা লাইস বলি আমরা, এগুলো হয়। এগুলো হলে প্রাণীটা যেমন ডিস্টার্ব ফিল করে, তেমনি অনেক রোগ তার শরীরে ট্রান্সফার হয়, তাতে স্কিনটা খারাপ হয়ে যায়, স্কিন থেকে খাদ্যরস থেকে। তাহলে এই পরজীবী, এটা বহিঃপরজীবী বলে। অন্তঃপরজীবীর মধ্যে কি হয়, কিছু এককোষী পরজীবী আছে আর কিছু বহুকোষী। এককোষী পরজীবীর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন প্রোটোজোয়া, যেটা ছোট বাচ্চাদের আমরা দেখেছি কক্সিডিওসিস, দেখবেন যে রক্ত পায়খানা হচ্ছে, কক্সিডিওসিস হয়। আবার বড়দের কি হয়, থাইলেরিওসিস, ব্যাবেসিওসিস, রক্ত পেশাব যেটা হয়, কফি কালার ইউরিন, এইরকম হয়। তাহলে এটা কিন্তু প্রোটোজোয়া ঘটিত রোগ। আবার বহুকোষীর মধ্যে তিন ধরনের কৃমি হয়, দেখবেন যে গোল কৃমি হয়, প্রচুর গোল কৃমি হয়। তারপরে ধরুন ওদের টেপ ওয়ার্ম, ফিতা কৃমি, মাথায় দেখবেন যে ছাগল ঘুরতে থাকে, এরকম ফিতা কৃমি হয়। তারপরে যেটা হয় হচ্ছে চ্যাপ্টা কৃমি, হিমঙ্কাস বা এই ফেসিওলা, এই ধরনের এগুলো হয়, যকৃতকে আক্রান্ত করে। এই ধরনের যে কৃমিগুলো যেটা হয়, একবার আক্রান্ত হয়ে গেলে সে তো ক্ষতি করছে, তার সাথে সাথে শরীর দুর্বল হওয়ার কারণে আরো অনেক রোগ ব্যাধি তার শরীরে ঢুকতে শুরু করে। কি কি ধরনের রোগ আসতে পারে, ধরুন ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ, ম্যাস্টাইটিস হতে পারে, বা ধরুন আরো কিছু কিছু রোগ আছে ছাগলের, ডায়রিয়া বা এই ধরনের রোগগুলো হয়। এবার কিন্তু ছাগলের ক্ষেত্রে যেটা মারাত্মক কি বলুন তো, ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগের তো আমরা কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করবে না, সেক্ষেত্রে হচ্ছে আমাকে টিকা দিয়ে রাখতে হবে। এবং ভ্যাকসিনেশন প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যেমন ধরুন ছাগলের বসন্ত, ছোট বাচ্চার বসন্ত হলে বাঁচানো খুব কষ্টকর, আর বড় যাদের তাদের হলেও স্কিন খারাপ হয়ে যাচ্ছে বা এই সমস্যাগুলো হয়। আর ছাগলের যেটা মারাত্মক, আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ছাগল মারা যায় সেটা হচ্ছে পিপিআর, সেটাকে বলি হচ্ছে ছাগলের প্লেগ, বা এটাকে পুরো নাম হচ্ছে পেস্টিডেস পেটিস রুমিন্যান্ট, পিপিআর বলে রোগ হয়। এছাড়াও কিন্তু অন্যান্য রোগ হয়, আমি আলোচনা করছি না। এবারে ব্যাকটেরিয়া ঘটিত রোগের মধ্যে ধরুন এই আপনার ব্ল্যাক কোয়াটার, এই হেমারেজিক সেপ্টিসেমিয়া, এই ধরনের রোগগুলো যেমন মারাত্মক,
তেমনি ভাইরাস ঘটিত রোগ হচ্ছে পিপিআর আর গোট ফক্স, সেটা মারাত্মক। এছাড়াও মাইক্রোপ্লাজমা ঘটিত একটা রোগ হয়, শীতকালে হয়, যার কোনো ট্রিটমেন্ট নেই, প্রচুর ছাগল মারা যায়, সেটা হচ্ছে সিসিপিপি, কন্টাজিয়াস ক্যাপ্রাইন প্লুরোনিউমোনিয়া, যেটা ছোঁয়াচে নিউমোনিয়া রোগ বলা হয় ছাগলের। এটা হয়ে গেলে কিন্তু ছাগলকে বাঁচানো যায় না। এগুলো হচ্ছে জীবাণু ঘটিত ব্যাপার। এবারে জীবাণু ছাড়াও শরীরে যদি কিছু অভাবজনিত, ভিটামিনের অভাব, মিনারেলের অভাব, এগুলোর কারণেও অনেক রোগ হতে পারে। এবারে যাই হোক না কেন, ভিটামিন বা মিনারেলের অভাবে অনেক সময় দেখা যায় যে ছাগল ঠিক সময় হিটে আসছে না, ছাগলের বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে না, ছাগলের অ্যানিমিয়া হয়ে যাচ্ছে। এবং অ্যানিমিয়াটা ওর জন্যও যেমন হয়, অ্যানিমিয়া কিন্তু আবার কৃমির জন্য হয়। সেক্ষেত্রে আমরা এইরকম একটা অ্যানিমিয়া গাইড বলে এক ধরনের একটা ফেমাচা কার্ড বলে, এই ফেমাচা কার্ডে কি হয়, আমরা এটা একটা স্বাভাবিক থেকে 5টা স্টেজে আমরা একটা যদি ছবি দেখি, নিচের দিকটা কিন্তু কৃমির কারণে বা মিনারেলের অভাবের কারণে কিন্তু তার রক্তাল্পতা হয়েছে। তাহলে এটা চাষিরা খুব সহজে হেলথ গাইড হিসাবে তারা কিন্তু এই ধরনের চোখটা টেনে দেখতে পারবে যে রক্ত শরীরে কতটা আছে। হয়তো দেখা যাচ্ছে ঠিকঠাক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই কার্ডটা দিয়ে যদি দেখে তাহলে কিন্তু ইমিডিয়েট উচিত হচ্ছে শরীর যদি ঠিকঠাক থাকে কৃমির ওষুধ খাইয়ে দেওয়া, এবং কৃমির ওষুধ খাইয়েও যদি না হয় কিছু সাপ্লিমেন্ট দিতে হবে, এবং তারপরে তার পায়খানার স্যাম্পেলটা আরেকবার টেস্ট করিয়ে নিয়ে যদি তারা পরিচর্যা করে আমার মনে হয় ভালো হবে। এবং সেক্ষেত্রে চাষি ভাইদের বলবো, আপনারা ঠিকঠাক টিকা দেন, ঠিকঠাক কৃমির ওষুধ খাওয়ান, ঠিকঠাক স্বাস্থ্য পরিচর্যা করুন। স্যার এখানে আমি একটা প্রশ্ন একটু আনি, বহু ফার্মাররা এই ধরনের জিনিসটা জানতে চাইবেন, সেটা হচ্ছে কমন কোন কোন সিমটম দেখলে আমি বুঝতে পারবো কোন রোগ হয়েছে? একদম খুব সুন্দর একটা প্রশ্ন, যে কোন কোন সিমটম দেখলে আপনি বুঝবেন যে একটা অ্যানিমেল বা একটা ছাগল অসুস্থ হয়েছে। প্রথম কথা হচ্ছে তার শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা সেটা পরিবর্তন হবে। একটা ছাগলের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 102.5 ডিগ্রি ফারেনহাইট, তাহলে তার থেকে বেশি হলেও অসুস্থ, তার থেকে কম হলেও অসুস্থ। এবার হচ্ছে ছাগলের হচ্ছে পালস রেট। পালস রেট হচ্ছে মাপা হয় জেনারেলি পেছনের পায়ের ভেতরে আঙুল ঢুকিয়ে পালস মাপা হয়। 70 থেকে 80 হচ্ছে তার পালস রেট থাকবে। আর একটা হচ্ছে তার শ্বাস প্রশ্বাসের হার। তার শ্বাস প্রশ্বাসের হার মোটামুটি 25 থেকে 30 প্রতি মিনিটে হবে, তবে গিয়ে সে ঠিক আছে, তার বেশিও খারাপ কমও খারাপ। এছাড়া কি হয়, এছাড়া ধরুন অ্যানিমিয়া, চোখ দেখে বুঝতে পারি, তার যে স্বাভাবিক আচরণ দেখে আমরা বুঝতে পারি, তার পায়খানাটা দেখে আমি বুঝতে পারি, তার চোখের সিক্রেশন দেখে বুঝতে পারি, তার নাকের সিক্রেশন দেখে বুঝতে পারি, তার যে শরীরের লোম দেখে আমরা বুঝতে পারি যে অ্যানিমেলটা অসুস্থ না সুস্থ আছে। এটা হচ্ছে কমন সিমটম। ওকে, এইবার যখনই সে কোনো অ্যাবনর্মালিটি দেখছে ছাগলটার মধ্যে, তখন তার ফার্স্ট প্রিকশন কি হবে? অ্যাবনর্মালিটি দেখলে হচ্ছে প্রথম কথা হচ্ছে তাকে সুস্থ ছাগলগুলো থেকে ওই ছাগলটাকে আলাদা করতে হবে। সেটাকে আমরা বলি হচ্ছে আইসোলেশন করা। এই আইসোলেশন করার পরে তার যদি মনে হয় যে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তাহলে ঘরোয়া কিছু চিকিৎসা সে করতে পারে। না হলে আমি প্রথমেই বলবো আপনারা কোনো লোকাল প্যারাভেট অথবা ডাক্তারবাবু যদি থাকে তাদের সঙ্গে কথা বলুন, অথবা সবসময় যারা খামার করবেন ডাক্তারবাবুদের ফোন নম্বর রাখবেন। আপনি ধরুন একটা ছোট্ট ভিডিও করে বা তার কি কি সিমটম লিখে ডাক্তারবাবুকে পাঠিয়ে দিলেন। এরকম আমরাও সারা পশ্চিমবঙ্গে এরকম প্রচুর অ্যাপ আছে, সেই অ্যাপে কিন্তু আমরা এগুলো যদি জানিয়ে দেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন, যদি ডাক্তারবাবু না থাকে। আর ডাক্তারবাবু থাকলে তো সঙ্গে সঙ্গে এসে দেখে গেল, ট্রিটমেন্ট করে গেল, আপনার অ্যানিমেল সুস্থ হয়ে যাবে। কিন্তু প্রথম কথা, অ্যানিমেল অসুস্থ হলেই তাকে আইসোলেশন করুন। এবার সুস্থ অ্যানিমেল না আক্রান্ত হয়। আইসোলেশন জায়গাটা মেন ফার্ম থেকে কতটা দূরে হবে এবং কেমন হবে? একদম সুন্দর কথা বলেছেন। আইসোলেশনটা সবথেকে স্ট্যান্ডার্ড হচ্ছে 60 মিটার দূরে হওয়া উচিত। এবারে অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট ছোট খামার, ছোট ছোট খামারি, তারা তাদের খামার এরিয়াও খুব ছোট, তখন কি করবে, অ্যানিমেলটা যতটা সম্ভব ধারে রাখা। আচ্ছা, যতটা সম্ভব ধারে রাখা, ওই অ্যানিমেলের সঙ্গে অন্য অ্যানিমেলের যাতে কন্ট্যাক্ট না হয়, বা ওই অ্যানিমেলের থেকে যদি আলাদা করা যায়, বা ওই অ্যানিমেলটাকে যদি সেরকম হয় যে ঘরের আরো একটা কোণে বা মাঠের আরেকটা কোণে যদি ছোট ঘর করা যায়, অসুস্থ হয়ে গেলে আমি সেখানে রেখে তাকে চিকিৎসা করব। মানে 60 মিটার দূরে একটি ঘর বানাবো এবং সেখানে আমি ছাগলটাকে রাখতে পারি যদি আমার পক্ষে সম্ভব হয়। এবং আরো একটা জিনিস বলে দেই, অনেক সময় বাইরে থেকে আমরা ছাগল কিনি, সেই ছাগলটা সুস্থ কি অসুস্থ আমি কিন্তু জানি না। ঠিক, তাহলে আপনি যতক্ষণ না জানছেন, আপনি যদি আপনার সুস্থ প্রাণীর সঙ্গে মিশিয়ে দেন, তাহলে আপনার প্রাণীগুলো অসুস্থ হতে পারে। সেক্ষেত্রে আমরা কোয়ারেন্টাইন করব। কোয়ারেন্টাইন মানে হচ্ছে
ছাগল ফার্মে ঢোকানোর আগে কিছুদিন তাকে আলাদা করে রাখা, এবং সেটা আমরা প্রায় 20 থেকে 21 দিন এরকম কোয়ারেন্টাইন করে রাখবো। এই কোয়ারেন্টাইন পিরিয়ডে আমরা কি করব, তার ফিকাল স্যাম্পলটা দেখে নেবো যে পায়খানাটা ঠিকঠাক আছে কিনা, তার শরীর ঠিকঠাক আছে কিনা, তার যে ফিজিওলজিক্যাল প্যারামিটার, ধরুন তার তাপমাত্রা, তার পালস, তার যে শ্বাস প্রশ্বাসের হার, এগুলো ঠিক আছে কিনা, এগুলো আমরা দেখে নেব। ওকে, এইবার ভ্যাকসিনেশন আমি তাহলে কখন করব সেই ছাগলটাকে, যখন আমি কোয়ারেন্টাইনে রাখবো? হ্যাঁ, এবারে কোয়ারেন্টাইনে রাখা না, সমস্ত অ্যানিমেলের ক্ষেত্রে একটা ভ্যাকসিনেশন শিডিউল আমাকে মেনটেন করতে হবে। এবং সেক্ষেত্রে আমরা যদি বলি যে আমরা কি কি ভ্যাকসিন দেব, প্রথমে সেটা ঠিক করে নিতে হবে। আমরা ছাগলের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে আমি বলবো 3টে ভ্যাকসিন আপনারা দেন। একটা হচ্ছে গোট ফক্স, আর একটা হচ্ছে পিভিআর, আর 3 নম্বর হচ্ছে ইটি, এন্টেরোটক্সিমিয়া। এন্টেরোটক্সিমিয়ার ভ্যাকসিনটা আপনাকে বাজার থেকে কিনতে হবে। আর 2টো ভ্যাকসিন হচ্ছে আপনি সরকারি সুযোগ সুবিধা যেটা আছে, আমাদের প্রাণী মিত্র প্রাণীসেবী যারা আছে তারা কিন্তু এই ভ্যাকসিনটা ফিল্ডে করে দেয়। এবং সেক্ষেত্রে 3 মাসের মধ্যে যদি আপনি করেন তাহলে আপনাকে একটা বুস্টার করতে হবে 3 মাসের পরে। আচ্ছা, ঠিক আছে। এবার বুস্টার যবে হবে আমরা প্রতি বছরে একবার করে ওই ভ্যাকসিনটা দিতে বলি, রিপিট করতে হবে পুরো সার্কেলটাই, পুরো সার্কেলটাকে রিপিট করতে হবে। ধরুন আপনি 2 মাসে একটা ভ্যাকসিন দিয়েছেন, আপনাকে তাহলে আমি বলবো 3 মাস ক্রস করার পরে আবার একবার ভ্যাকসিনটা দেন, যখন যবে দিলেন তারপরে প্রতি বছরে একবার করে এই ভ্যাকসিনটাকে আপনি রিপিট করে যান। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে এই 3টে ভ্যাকসিন দিলেন। এই ভ্যাকসিনটার সাথে সাথে কিন্তু কৃমির ওষুধেরও সারণীটাকে আপনাকে মেনটেন করতে হবে। আচ্ছা, কৃমির ওষুধের ক্ষেত্রে আমি বলবো যে ছোট অবস্থাতে গোল কৃমি হয় বেশি, সেক্ষেত্রে মূলত পাইপারেজিন জাতীয় কৃমির ওষুধ ছোট অবস্থায় খাওয়ানো হয়। 1 মাস, 2 মাস, 3 মাস, মানে বয়স যখন 3 মাস হবে প্রতি মাসে একবার করে কৃমির ওষুধ খাওয়ালেন, এবং 3 মাসের পরে প্রতি 3 মাস অন্তর একবার করে কৃমির ওষুধ খাবে। এবং কৃমির ওষুধ খাওয়ান আর ভ্যাকসিন দেন, সবসময় মনে রাখতে হবে সুস্থ প্রাণীকে আমি কৃমির ওষুধ খাওয়াবো বা টিকাকরণ করব, অসুস্থ প্রাণীর দিয়ে এটা করা যায় না। 2 নম্বর যেটা হচ্ছে কৃমির ওষুধ খাওয়াতে গেলে খালি পেটে খাওয়াতে হয়। ঠিক আছে, তার কি কোনো নির্দিষ্ট টাইম আছে? টাইমিং বলতে সকালবেলা যদি খাওয়ান, সকালবেলা জেনারেলি আমরা তখনও আমরা চারণভূমিতে ছাড়ছি না, খাবার দিচ্ছি না, সারা রাত তখন খাইনি, ফলে সকালবেলা আমরা দেওয়াটা সবথেকে বুদ্ধিমান। আর ভ্যাকসিনেশনের কি কোনো টাইমিং আছে? আর ভ্যাকসিনেশনের ক্ষেত্রে যখনই পরিবেশের তাপমাত্রাটা কম থাকবে, কখন তাপমাত্রা কম থাকে, হয় সন্ধ্যেবেলা অথবা হচ্ছে সকালবেলা, তাহলে সকালবেলা 8টা 9টার মধ্যে অথবা বিকেলবেলা 4টে 5টার পরে যদি আমরা টিকা দিই ভালো হয়। ওকে, এই যে আপনি 3টে ভ্যাকসিনের কথা বললেন, 3টে ভ্যাকসিনের মধ্যে টাইম শিডিউল কি রকম রাখতে হবে? এই 3টে ভ্যাকসিন বা ডিওয়ার্মিং সবের টাইম গ্যাপ 15 ডেজ থাকা দরকার, 15 দিন গ্যাপ থাকতে হবে। প্রথমে কোনটা করবে যদি এরকম কোনো স্ট্যান্ডার্ড নেই, তবে প্রথমে সেটাই করা উচিত যেটা ওই এলাকায় সব থেকে বেশি হয়। আচ্ছা, ধরুন আমার পশ্চিমবঙ্গে পিপিআর রোগটা বেশি হয়, তাহলে আমি পিপিআর ভ্যাকসিন সবার প্রথমে করবো। ওকে, তার ধরুন 1 মাস কি 15 দিন পরে আমি গোট পক্স করবো, তারপরে হচ্ছে আমি এন্টেরোটক্সিমিয়া করবো। এবারে এর মাঝখানেও একটা কোশ্চেন থাকছে, আমি যদি ডিওয়ার্মিং করি তার মাঝখানেও একটা 15 দিনের গ্যাপ থাকা দরকার। এবং ডিওয়ার্মিং বা কৃমির ওষুধ খাওয়ানোর পরে সবসময় আপনাকে একটা সাপ্লিমেন্ট দেওয়া দরকার, তবে তার শরীরটা ফিট থাকবে। কি ধরনের সাপ্লিমেন্ট ইউজ? সাপ্লিমেন্টের মধ্যে আমরা মূলত 2টো কথা বলি। এক হচ্ছে তার লিভারটাকে ঠিক রাখতে হবে, ফলে আমরা লিভার টনিক দেবো। ওকে, 2 নম্বর যেটা হচ্ছে আমরা যে কোনো মিনারেল পাউডার, যার মধ্যে মিনারেল মিক্সচার, ক্যালসিয়াম, ফসফরাস তার মধ্যে আছে, এটা 2টো কাজ দেয়। ক্যালসিয়ামটা হচ্ছে দুধ বাড়াতে বা হাড় শক্তপোক্ত করতে সাহায্য করে, আর ফসফরাসটা কি করে না ছাগলটা ঠিক টাইপে হিটে আসা বা এগুলো। এবং আমাদের পশ্চিমবঙ্গে যেটা দেখেছি যে ফসফরাস ডেফিসিয়েন্ট জোন, কিন্তু ফলে ফসফরাস আপনাকে ক্যালসিয়াম ফসফরাস মিক্সচার আপনাকে দিতেই হবে। ওকে, আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন বহু ফার্মার করেছে, সেটা হচ্ছে আমি ফার্মে ভ্যাকসিন আমার ছাগলকে করলাম, প্রপার ভ্যাকসিন হলো কিনা আমি সেটা বুঝবো কি করে? একদম, অনেকে মানে কোশ্চেনটা এরকমই করে, ভ্যাকসিন করেছি তাও আমার ছাগলটা অসুস্থ হলো কি করে? ঠিক, 2টো জিনিস মনে রাখবেন। আপনি ভ্যাকসিন করেছেন মানে ওটা সর্বরোগের ঔষধ নয় যে সব রোগের টিকা দিয়ে দিলেন, আপনি ওই রোগটার এগেইনস্টে ভ্যাকসিন করলেন, তাহলে ওই রোগটা হবে না, এটুকু বলতে পারি। এবার ওই রোগটাও আসতে পারে যদি ওই ভ্যাকসিনটা প্রপারলি না দেওয়া হয়। ভ্যাকসিনটা সবসময় হচ্ছে কোল্ড চেন মেনটেন করতে হয়, সাধারণত 4 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি ভ্যাকসিন থাকে ভ্যাকসিনটা ভালো থাকবে। এমন হতে পারে ভ্যাকসিনটা আপনি অনেক ফ্রিজেই ছিল না, এমনি অলরেডি ভ্যাকসিনটা নষ্ট হয়ে গেছে, সেই ভ্যাকসিন আপনি
দিলে তো কোনো লাভ হবে না, এটা 1 নম্বর। আর 2 নম্বর যেটা, ভ্যাকসিনটা আমরা মিক্সার করার পরে আমরা 1 ঘন্টা দেখি ভ্যাকসিনটা ঠিকঠাক কাজ করবে। 1 ঘন্টা আপনি ভ্যাকসিন সারা এলাকা জুড়ে দিতে শুরু করেছেন, ভ্যাকসিনের এফিকেসি যত সময় যাবে তত কমতে থাকবে। এই জন্য যেটা উচিত, যখন ভ্যাকসিন করা হবে তখন অনেকগুলো অ্যানিমেলকে ঘরের বাইরে একটা জায়গায় জড়ো করতে হয়, জড়ো করে আমরা টিকা দেবো, 1 নম্বর। 2 নম্বর, টিকা করার পরে যে সমস্ত সিরিঞ্জ, নিডল, ভ্যাকসিনের ভায়াল এগুলো একটা জায়গায় জড়ো করে মাটি খুলে পুঁতে দেওয়া উচিত। নাহলে কিন্তু দুর্বল অ্যানিমেলকে ওই যে ভাইরাসটা বা ওই যে ভ্যাকসিন থেকে যেটা বেরোবে, ব্যাকটেরিয়াল স্পোরও হতে পারে, চারদিকে ছড়িয়ে পড়বে, কিন্তু তাতে কিন্তু দুর্বল অ্যানিমেল আক্রান্ত হতে পারে। মানে ভ্যাকসিনের মানে ইয়ে থেকে, স্যাম্পল থেকেও আবার ছড়িয়ে যেতে পারে সেই রোগটা। আচ্ছা, হ্যাঁ, বিশেষ করে লাইভ ভ্যাকসিন যেগুলো ছড়িয়ে পড়বে। ফলে সবসময় আমরা বলি ভ্যাকসিন করার পরে অ্যানিমেলটাকে ওই জিনিসগুলোকে আপনি মাটি খুলে পুঁতে দেন। আবার একটা জিনিস, অ্যানিমেল যদি মারা যায়, কোনো কারণে মারা গেল, আমাদের টেন্ডেন্সি দেখেছি যে খালের ধারে বা কোনো জায়গায় ফেলে এলাম, ঠিক এটা নয় কিন্তু, তাহলে কি রোগ জীবাণুটা তো ছড়িয়ে পড়ে। সব থেকে ভালো হয় মাটি খুলে আপনি যদি অ্যানিমেলটাকে পুঁতে দেন, সেটা তাহলে রোগটা ছড়িয়ে পড়বে না। ভ্যাকসিন দেওয়ার পরে কি কোনো পরিচর্যা করার প্রয়োজন আছে? হ্যাঁ, ভ্যাকসিন বা কৃমির ঔষধ যাই দেওয়া হোক না কেন, ছাগলটা কিন্তু একটু চাপের মধ্যে থাকে, শারীরিক অসুস্থতা হতে পারে, এটা হচ্ছে একটা স্ট্রেস টাইপের। সেই জায়গাটায় সবসময় আমাদের যেটা দেখতে হবে যে তার শারীরিক অবস্থাটা কেমন আছে, এবং সবসময় একটা সাপ্লিমেন্ট তাকে দেওয়া দরকার। ওকে, ভ্যাকসিন দেওয়া হোক বা যাই হোক না কেন। এবং ভ্যাকসিন দেওয়ার পরে আমি বলবো যে সঙ্গে সঙ্গে রোদে বের করবেন না, বা ভ্যাকসিন দেওয়ার পরে তাকে একটা রেস্ট দেওয়া দরকার আছে, তাহলে কিন্তু অ্যানিমেলটা ঠিক থাকবে। এবং তার সাথে সাথে অনেক সময় কি হয়, গরমকালে ধরুন আমি ভ্যাকসিন দিচ্ছি, সেক্ষেত্রে যদি আমরা একটু ইলেকট্রোলাইট তাকে প্রোভাইড করি, ইলেকট্রোলাইট যদি শরীরের তাপমাত্রা কোনো কারণে অনেক সময় কমে যায়, সেক্ষেত্রে আমরা একটু গ্লুকোজ মিশিয়ে দিতে পারি, দিলে মোটামুটি অ্যানিমেলটা ঠিক জায়গায় চলে আসবে। এবং ভ্যাকসিন দেওয়ার পরে বা কৃমির ওষুধ খাওয়ানোর পরে লিভারের বিপাকীয় ক্রিয়াটা অনেক সময় এফেক্ট হয়, সেক্ষেত্রে আমরা যদি কোনো লিভার এক্সট্র্যাক্ট, বাজারে প্রচুর লিভার এক্সট্র্যাক্ট পাওয়া যায়, সেগুলো দিই। আর তার সাথে সাথে বিভিন্ন সাপ্লিমেন্ট দেওয়া দরকার। আমাদের যে ফিড, বিশেষ করে হচ্ছে ঘাস, রসালো খাবার, এইগুলো দিলে কিন্তু তার যে শরীরটা স্ট্রেসটা অনেকটা কাটিয়ে উঠতে পারবে এবং উৎপাদনটা অনেকটা ভালো হবে। যখন ছাগলটা প্রেগনেন্ট থাকছে বা সেই মোমেন্টে তার হিটে এসেছে, সেই টাইমে যদি আমার ভ্যাকসিনের শিডিউল পড়ে, তখন আমি কি করব? হ্যাঁ, এখন যেটা হচ্ছে, আমরা সমস্ত ভ্যাকসিনেই যে প্রেগনেন্সির সময় দেওয়া যাবে না এটা নয়, কিন্তু আমরা পার্টিকুলার কিছু ভ্যাকসিন আছে যেগুলো আমরা প্রেগনেন্সির সময় দিতে না বলি, কিন্তু অনেক ভ্যাকসিন দেওয়া যায়, অনেক কৃমির ওষুধ প্রেগনেন্সি সেফ। যেমন ধরুন ফেনবেন্ডাজোল গ্রুপের যে কৃমির ওষুধ, সেগুলো প্রেগনেন্ট অ্যানিমেলকে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর যখন ধরুন এই হিটে এসছে বলছেন বা প্রেগনেন্ট আছে, সেক্ষেত্রে আমি বলবো অনেক ভ্যাকসিন আছে, বাচ্চারও ইমিউনিটি কিন্তু ক্রিয়েট করে দেয়। আচ্ছা, কিন্তু আমরা অনেক সময় ভয় পাই, বা অ্যানিমেলটা হয়তো অন্য কোনো কারণে তার বাচ্চা পড়ে গেছে বা কোনো ক্ষতি হয়ে গেছে, সেটাকে আমরা বলি যে ভ্যাকসিন দেওয়ার জন্য হয়েছে। ওটা দেখবেন যে ভায়ালের গায়ে লেখা থাকে প্রেগনেন্সি সেফ। আর আপনি যদি নর্মাল চাষিরা যদি না নিতে চায়, সেক্ষেত্রে বলবো যে তারা সাইকেলটা তো জানে কোন সময় প্রেগনেন্ট হবে, কোন সময় তার বাচ্চা হবে, তাহলে বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চা এবং মা দুটোকে একসঙ্গে ভ্যাকসিন করে দেবে। বাহ, একটা সুন্দর সলিউশন। হ্যাঁ, এভাবে করা যায়। স্যার, এইবার আমরা একটা বিষয় যেটা জানবো, সেটা হচ্ছে একটু ইকোনমিক্যাল পার্টে একটু আসি। সেটা হচ্ছে ছাগল প্রতিপালন করার পর আমি রোজগার তো করব, সেই হিসাবেই ছাগল পালন করব, যে কত টাকা আমার আর্নিং হবে সেই ক্যালকুলেশন, এবং কত পরিমাণ নিয়ে করলে আমি একটা বাণিজ্যিক খামার বানাতে পারি বা সঠিক রোজগার করতে পারি। এক্ষেত্রে যেটা বলার, আপনি কি উদ্দেশ্যে পালন করছেন। আমরা সচরাচর যেটা হয়, ফ্যাটেনিং গোট আমরা বিক্রি করি, ক্যাস্ট্রেটেড মেল বিক্রি করি, এবং সে জায়গাতেও আমরা যেটা দেখেছি, মোটামুটি একটা খামারে যদি আমরা দেখি যে 10টা ফিমেল একটা মেল নিয়ে শুরু করব, 10টা ফিমেল একটা মেল নিয়ে শুরু করলে বছরে দেখা যাচ্ছে যে 30 থেকে 40,000 তার গেইন হচ্ছে, ঠিক আছে। এবারে সেটা যদি মাল্টিপ্লিকেশন করেন আপনি, তাহলে তার লাভের পরিমাণ অনেকটাই বেশি হবে, ঠিক আছে। এবারে যদি আমরা ব্রিডিং ফার্ম করি, সেখানে যদি এআই স্ট্র তৈরি হবে,
তাতে লক্ষাধিক টাকা প্রতি মাসে আমরা সেলিং করতে পারবো। সেখানে লাভ হয়তো প্রতি মাসে 30 থেকে 40,000 50,000 হতে পারে 10টা মেল যদি রাখেন। এবারে ধরুন আপনি বিভিন্ন যারা স্লটার হাউস করবেন, স্লটার হাউস করলে সেক্ষেত্রে লাভের হার জেনারেল দেখা যাচ্ছে যে প্রায় 40% অফ দ্য এক্সপেন্ডিচার তার লাভের হার। আবার যদি প্রোডাক্ট করে, বিভিন্ন প্রোডাক্ট, ছাগলের দুধটা আমাদের পশ্চিমবঙ্গে অতটা পপুলার নয়, অন্যান্য জায়গায় ছাগলের দুধের চিজ বা অন্যান্য জিনিস খুবই পপুলার। ছাগলের মাংসেরও প্রচুর আইটেম এখন কিন্তু তৈরি হচ্ছে, যেমন ধরুন নাগেট তৈরি হচ্ছে, সসেজ তৈরি হচ্ছে। এই সমস্ত প্রোডাক্ট তৈরি করলে মোর দেন 50%, 60% হচ্ছে প্রফিট। তাহলে আমরা যদি মানে বিভিন্নভাবে ভাবতে শুরু করি, লাভটা অনেক বাড়বে। নর্মাল ফার্মিং এর ক্ষেত্রে ধরুন তার লাভ যেটা থাকবে 10 to 20%, সেটা বাড়তে বাড়তে 60% হতে পারে যদি সে ফার্মটাকে অন্যভাবে ভাবে, প্রোডাক্ট প্রিপারেশন করে বা ফিড তৈরি করার একটা ইউনিট করলো, ছোট বাচ্চা যদি সেলিং শুরু করে, শুধু ব্রিডিং বাগ যদি সেল করতে শুরু করে, তাদের কিন্তু লাভের হারটা অনেক ভালো হবে। এবং আপনি ডাইভার্সিফিকেশনের কথা বলছেন। অবশ্যই ফার্ম ডাইভার্সিফিকেশন, এবং তার সাথে সাথে বর্তমান দিনে ইন্টিগ্রেশন করা হচ্ছে। ফার্মের যে ম্যানিউর তৈরি হচ্ছে বা নাদিটার সঙ্গেও আমি একটু আগে বলেছিলাম যে মাছের সঙ্গে ছাগলের যদি ইন্টিগ্রেটেড ফার্মিং করি, মাছের চাষের খরচ হচ্ছে 50% কমে যাবে, ছাগল চাষেরও খরচ কমে যাবে। কারণ ওই পুকুর পাড়টাও কিন্তু যে ঘাস উৎপাদন করবে সেটা কিন্তু ছাগলের কাজে লেগে যাবে। ওই পুকুর পাড়ে আমরা সুবাবুল বা বিভিন্ন গাছ লাগাবো, সেগুলোও কিন্তু ছাগলের কাজে লেগে যাবে। আবার ছাগলের যে নাদিটা, সেটা পুকুরে যখন একটু ফার্টিলাইজ করে তাকে যখন ফেলাচ্ছি, ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন তৈরি হচ্ছে, তাতে কিন্তু পুকুরের কিন্তু মাছের খাবার হিসাবে সেটাও কাজে লাগছে। ফলে এভাবে ভাবতে পারি। এবং সেক্ষেত্রে যদি একটা ওয়াটার বডি বা পুকুর যদি 1 হেক্টর জায়গার হয়, সেক্ষেত্রে আমরা 20-25টা ছাগল যদি রাখি, তাতে কিন্তু আমাদের লাভের হার অনেকটাই বাড়বে। এবং সেক্ষেত্রে লাভটা প্রায় টোটাল যে কস্ট আমরা ইনভেস্ট করব তার হচ্ছে 50 to 60% হচ্ছে আমাদের প্রফিট হতে পারে। ওকে, এবার স্যার যদি আমি একটু ছোট মডেলের ফার্ম ভাবি, যে গ্রামে কেউ 20টা ছাগল নিয়ে প্রতিপালন করবে, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট কেমন হয়? আর যদি কেউ একটু কমার্শিয়াল ফার্ম করবে, সেক্ষেত্রে এই প্রজেক্টের পেছনে ইনভেস্টমেন্ট কেমন হয়? এবারে 20টা, আমরা জেনারেলি 20টা ছাগলের ক্ষেত্রে যদি ফার্ম করে, সেক্ষেত্রে আমরা বলি হাউসিং ইনভেস্টমেন্টটাকে আমরা কম করতে বলি। আচ্ছা, কারণ কি, তার ঘরের যে লাগোয়া যে জায়গাটা বা ঘরের একটা বারান্দা, তাকে এক্সটেনশন করে তারা যদি ঘর করে, সেটা হতে পারে। আবার যদি কমার্শিয়াল একটা ফার্ম টাইপের করে পরবর্তীতে এক্সটেনশন করবে হবে, তখন একটা আলাদা ব্যাপার। জেনারেলি যদি ফার্মের ঘর করে, সেক্ষেত্রে 20টা ছাগলের জন্য মোটামুটি আমরা বলি হচ্ছে প্রায় 250 থেকে 300 স্কোয়ার ফিটের একটা এরিয়া। এখন এরিয়া যদি করে, তার সাথে যদি আরো গ্রেজিং ল্যান্ড তার থাকে, 4-5 বিঘা গ্রেজিং ল্যান্ড থাকলে তো বড় ব্যাপার। কিন্তু তত জায়গা তো আমাদের চাষিদের থাকে না, কাল্টিভেটেড ফডার বা বিভিন্ন ফ্যালো ল্যান্ড থেকে তাকে ঘাস সংগ্রহ করে আনতে হবে। সেই জায়গাটা আমরা যেটা দেখেছি, মোটামুটি ইনভেস্টমেন্ট হচ্ছে ওই 20টা ছাগলের জন্য মোটামুটি 1 লক্ষ টাকার মতো ইনভেস্টমেন্ট। ঠিক আছে, ঘরের পিছনে আমি বেশি খরচ করলাম না। ওকে, এবারে ইনভেস্টমেন্ট কোথায় লাগছে না, আমার অ্যানিমেল গুলো কিনতে যে খরচ লাগছে, তার সাথে সাথে হচ্ছে ফিড কিছুটা, এটা হচ্ছে খরচ। আর তার সাথে সাথে কিছু আসবাব, মানে বালতি, তারপরে ধরুন আপনার খাবারের পাত্র, জলের পাত্র, এর জন্য খরচ লাগে। ঠিক। এবং এক্ষেত্রে চাষিদেরকে বলবো, তারা যদি ব্রিডিং বাগটা যদি না রাখে, খরচ আরো কমে যাবে। তারা হয়তো কৃত্রিম প্রজননটা ট্রেনিং নিয়ে নিল, বাড়িতে কৃত্রিম প্রজননের একটা ইউনিট করলো, বাড়ির ওই ফিমেল গুলোকে এআই করলো, প্লাস হচ্ছে ওই এলাকায় যে সমস্ত ছাগলগুলো আছে তাদেরও এআই করে কিন্তু তার একটা অল্টারনেটিভ রোজগার করতে পারে। এখানে তাহলে যদি আর্নিং এর কথা আসে, তাহলে 20টা ছাগলের ক্ষেত্রে আপনি বলছেন নিয়ার অ্যাবাউট 80,000 থেকে 1 লাখ টাকা বছরে রোজগার করতে পারবে। হ্যাঁ, ইনকাম। এবারে তার খরচটা ইনিশিয়ালি হয়তো 1 লাখ টাকা খরচ হলো, কিন্তু এই 1 লাখ টাকা খরচ করার পরে কি হবে বলুন তো, 2 থেকে 3 বছরের মাথায় 3-4টে সাইকেলের হচ্ছে বাচ্চা পেয়ে যাবে। বাহ, 3-4 ফার্মটা বড় করতে পারবে আরো। হ্যাঁ, আপনি যদি ধরেন তাহলে 60 into 3 প্রায় 180টার মতন বাচ্চা পেয়ে যাবে। 180টা বাচ্চার মধ্যে আমি যদি মেল ফিমেল রেশিও করি 90-90, মোটামুটি 1:1 যদি 2টো করে বাচ্চা, তাহলে এবারে জেনারেলি 2-এর অধিক 3-4টে বাচ্চা দেয়, 2টো মোটামুটি এভারেজ বাচ্চা দেয়। তাহলে সেক্ষেত্রে যদি 180 থেকে 200টা বাচ্চা দেয়, এই 200টা বাচ্চা
আপনি যদি 2 বছরে আপনি সেল করেন, 2 বছরের আমি ক্যালকুলেশন করছি, 200টা বাচ্চা 2 বছরে সেল করলে মোটামুটি বড় বাচ্চাগুলো আপনার 4 থেকে 5,000 টাকায় সেল হবে, ছোট বাচ্চা আপনার 2 থেকে 2,500 টাকায় সেল হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মোটামুটি এভারেজ যদি 4,000 টাকা বা 4,000 টাকা যদি ক্যালকুলেশন করেন, 4,000 ইন্টু 200 মানে 8 লাখ টাকা প্রায় একটা রোজগার দেখতে পাবে, হচ্ছে রোজগার। এবারে তার পিছনে খরচ আছে, খাবারের খরচ আছে, মেডিসিনাল চার্জ আছে, ডাক্তারের চার্জ আছে, এই সব অন্যান্য খরচ। হিসাব দেখা যায় কত % প্রফিট থাকে টোটাল আর্নিং এর উপর? টোটাল খরচের উপরে আমরা যদি ক্যালকুলেশন করি, এমনি পালনের ক্ষেত্রে 20%, আর নরমালি ওটা যদি ঠিকঠাক ভাবে হয় বা ফার্ম ডাইভার্সিফিকেশন করি আমরা 40% থেকে 50% পর্যন্ত আর্নিং আনতে পারি। মানে 20% থেকে 40% আমরা প্রফিট রেশিও ধরতে পারি। ওকে, এবারে প্রথম যেটা এর কিছু তো বাধা তো আছে, ঠিক সেই বাধাগুলো আমাদের চাষীদের জানতে হবে, একদম রিস্ক অ্যানালিসিস যেটা আমরা বলবো, হ্যাঁ সেটাকে প্রোটেক্ট করতে হবে। আমি এইভাবে বললাম মানে যে আপনি 40% লাভ করবেন তা নয়। আমরা জেনারেলি ফিল্ডে যে সমস্যাগুলো দেখেছি, প্রথম কথা হচ্ছে কিড মোর্টালিটি। আমরা ছাগল বিক্রি করার ক্ষেত্রে দাম আমরা সবাই জানি যে খাসি মাংসের দাম হচ্ছে 800 টাকা করে কেজি, ঠিক, কিন্তু ওই ছাগলটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে বাচ্চার মৃত্যুর হার বর্তমানে পশ্চিমবঙ্গে হচ্ছে প্রায় 30%। এই বাচ্চা মৃত্যুর হার 30% থেকে কমিয়ে যদি আমি 5%তে আনতে পারি, কোনো ছাগলের খামার কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত হবে না। ঠিক, এটা 1 নম্বর। তাহলে বাচ্চার মৃত্যুর হার কমানোর জন্য আমরা কি করব? বাচ্চার মৃত্যুর হার কমানোর জন্য প্রথম ক্ষেত্রে যেটা আমরা দেখি যে ঠান্ডাতে প্রচুর বাচ্চা মারা যায়, তার হচ্ছে ডায়রিয়াতে মারা যায়, কক্সিডিয়া বা এই ধরনের ডায়রিয়াতে মারা যায়। ওই দুটো ক্ষেত্রে আমরা প্রোটেক্ট করব। তাহলে কৃমির ওষুধ এবং ডায়রিয়ার এগেনস্টে বিভিন্ন প্রতিরোধক ব্যবস্থা এবং জলটা খুব ভাইটাল। জলের মাধ্যমে ইকোলাই এই ধরনের সংক্রমণগুলো খামারে চলে আসে। তাহলে জলটা যেন ঠিকঠাক দেওয়া হয় এবং ঘর শুষ্ক থাকবে, এই ব্যাপারগুলো আমরা যেন দেখি, তাহলে কিন্তু বাচ্চার মোর্টালিটি অনেক কমে যাবে। শীতকালে বাচ্চার খুর ভিজে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, সিসিপিপি হয়ে গেলে কিন্তু কোনো ওষুধ নেই বাঁচানো, মরবেই। তাহলে সেক্ষেত্রে এবং টিকা নেই, আমাদের দেশে টিকা নেই, বিদেশে টিকা আছে, তাহলে টিকা নেই, তাহলে এটাও আমাদের ভাবতে হবে। আর 2 নম্বর যেটা হচ্ছে এই ছাগলের ইনব্রিডিংটাকে রোধ করতে হবে। ছাগলের সাইজ ছোট হয়ে যাচ্ছে, তাহলে আপনার একই খাবার খাইয়ে ছোট ছাগল আপনি চাইবেন না বড় ছাগল চাইবেন? একদম ঠিক। তাহলে বড় ছাগল যদি চাইতে হয় ইনব্রিডিংটাকে রোধ করুন। ইনব্রিডিং রোধ করার জন্য আমরা বাগ এক্সচেঞ্জের কথা বলেছি, আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের কথা বলেছি, সেগুলো আমরা করুন। 3 নম্বর যেটা হচ্ছে ফিট না হলে একটা ছাগলের কিন্তু উৎপাদন ভালো হবে না, বৃদ্ধি ভালো হবে না, এবং তার থেকে আপনি আয় ইনকাম বেশি করতে পারবেন না। সেই জায়গাটা আমরা একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্রোটিন বেশি লাগে, ছোট বাচ্চার ক্ষেত্রে কোলোস্ট্রাম দিতেই হবে। কোলোস্ট্রাম মানে গাঁজলা দুধ। এই গাঁজলা দুধ যদি ঠিকঠাক না দেওয়া হয়, তার যদি ছোট অবস্থায় যদি নালা টালাগুলো ঠিকঠাক না পরিষ্কার করা হয়, নাভিতে অনেক সময় সংক্রমণ হয় ছোট বাচ্চা, এইগুলোকে কিন্তু প্রতিরোধ করতে হবে। এবং তারপরে যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে এই ফিট বয়স বাড়ার সাথে সাথে 10-12 দিনের পর থেকে কিন্তু ঘাস আস্তে আস্তে দিতে হয়। কারণ কি বলুন তো, ছাগল হচ্ছে রোমন্থনকারী প্রাণী। তাহলে মায়ের দুধ যত বেশি দিন খাবে সেটা কিন্তু ভালো নয়। আমরা মায়ের কাছে বেশি দিন রেখে দেই, তাতে দুটো ক্ষতি। এক হচ্ছে মা হিটে আসবে না, ঠিক, যতদিন মায়ের কাছে বাচ্চা থাকবে হরমোনাল কারণে মা হিটে আসবে না। মা যত দেরি করে হিটে আসবে বাচ্চা কিন্তু দেরি করে হবে, ঠিক। তাহলে মায়ের থেকে বাচ্চাকে সরাতে হবে। এবার সরাতে গেলে বাচ্চাকে তো অল্টারনেট খাবার দিতে হবে, তার জন্য ঘাস আস্তে আস্তে দেওয়া শুরু করুন। ঘাস যত দেবেন তার শরীরের ভেতরে তার স্টোমাক মানে রুমেন বলে একটা অংশ আছে, রুমেনটা ডেভেলপ করবে। ঠিক, রুমেন যতক্ষণ না ডেভেলপ করছে ছাগলের গ্রোথ রেট ভালো হবে না। স্যার আরেকটা জিনিস আমরা দেখেছি বর্তমানে অনেক ফার্মার করছে, বাচ্চা হওয়ার পরেই 1-2 দিন পরে বাচ্চাটাকে মায়ের থেকে পুরো আলাদা একটা সেপারেট বক্স করে দিচ্ছে, তার মধ্যে বাচ্চাকে রাখছে এবং টাইম টু টাইম 3 বার বা 4 বার মাকে এনে দুধ খাই, আবার বাচ্চাটাকে আলাদা করে রাখছে, মার সঙ্গে রাখছেই না। এতে কি হচ্ছে, এই প্রসেসটা কি সঠিক প্রসেস? হ্যাঁ, এটাও করা যায়। এতে একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে বাচ্চা অনেক সময় পায়খানাটাকে যদি আমি দেখি, পায়খানাটা যতক্ষণ না পাতলা বা অন্য কালার হয়ে যাচ্ছে বাচ্চার কিন্তু ততক্ষণ দুধ খেতে পারে, এবং ওই বাচ্চাটার শরীরের ওজনের 1/10 অংশ হচ্ছে দুধ খেতে পারে প্রাইমারি স্টেজে। এবং একটা যদি আমরা ছোট কাঠামো টাইপের করে দিই, আমরা বাচ্চার জন্য আলাদা খাবার যদি দেই ভেতরে, তাহলে ওই বাচ্চাটা ওই কাঠামোর ভেতরে কিন্তু খাবে, মা কিন্তু ওই খাবারটা খেতে পারবে না, কারণ ওই স্ট্রাকচার এটা করা আছে। আর বাচ্চা যখন প্রয়োজন হবে বেরিয়ে এসে মায়ের দুধ খেয়ে নেবে। ঠিক,
এই টেকনোলজিটাকে আমরা ইউজ করতে পারি। ছোট ছোট বাটাম দিয়ে আমরা একটা, তাতে মর্টালিটিও কমানো সম্ভব একদম। এইভাবে করলে মর্টালিটি অনেক কমে যাবে। আর এইভাবে করলে যে ছাগলের বাচ্চার গ্রোথ রেটও বেশি হবে। তার কারণ হচ্ছে তার রুমেনটা ডেভেলপ করে যাবে তাড়াতাড়ি। কারণ ছোট ঘাস দেবো, দেবো, সেগুলো তো ওই মা খেতে পারবে না, কিন্তু বাচ্চার জন্য আমি দিচ্ছি আর কি। মানে আলাদাভাবে যদি এইভাবে প্রিপারেশন বা প্রিকশন নেওয়া যায় তাহলে গোট ফার্ম সাকসেস করা সম্ভব হবে। ওকে, বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু লোকে গোট ফার্মিংটাকে দেখছে বিভিন্ন জায়গায় এবং সেটাতে হাইলি ইন্সপায়ার হয়ে যাচ্ছে যে কিছু টাকা লাগালে আমি একটা ব্যবসা করতে পারবো এবং সেখান থেকে একটা ভালো টাকা উপার্জন করতে পারবো, 30% 40% প্রফিট করা সম্ভব। এইটা দেখেই তারা কোনো জায়গায় দেখে ফার্মিং ইনভেস্ট করছে, কেউ 10 লাখ, কেউ 15 লাখ, কেউ 20 লাখ, কেউ 1 কোটি তার ক্যাপাসিটি অনুযায়ী, এবং সেই ফার্ম কিছুদিনের মধ্যেই 1 বছর বা 1.5 বছরের মধ্যেই তার ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে এবং সে প্রচুর টাকার লোকসান করছে। এখান থেকে বেরিয়ে আসার উপায় কি? প্রথম কথা বলি, আপনি সোশ্যাল মিডিয়াতে যদি যে কোনো ফার্মিং নিয়ে কোনো ভিডিও দেখেন, বিভিন্ন জায়গাতে দেখবেন বিভিন্ন রকম তথ্য পাওয়া যায়। ঠিক, এক জায়গায় যদি বলে ছাগলটাকে এইভাবে ভ্যাকসিনেশন শিডিউল করুন, আরেকটা জায়গায় দেখবেন অন্য একটা শিডিউল বলছে। ঠিক, কৃমির ওষুধের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, সব জায়গায় কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা কিন্তু সঠিকভাবে কেউ জানে না, মানুষ যাচাইও করতে পারছে না, কোনটা সঠিক করতে পারছে না। সেই জায়গাটায় আমার সহজ সমাধান হচ্ছে আপনারা নিজেকে প্রপারলি হচ্ছে এডুকেটেড করে তুলুন। তার জন্য কি আছে, বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ আছে এবং প্রপার সোশ্যাল মিডিয়া যেখানে খুব এক্সপার্টরা কথা বলছে, তারা নিজেরা ডাক্তারবাবু বা তারা রেজিস্টার পারসন সেই সব মানুষের কাছে যান বা ইনস্টিটিউটে যান। প্রত্যেকটা ব্লকে আজকের ভেটেরিনারি হসপিটাল আছে, সেখানে একজন প্রাণী সম্পদ আধিকারিক আছেন, একজন প্রাণী চিকিৎসক আছেন, তার কাছে যেতে পারেন। আমাদের যারা সিএডিসি আছে, সিএডিসিতে যেতে পারেন, আরসিটি আছে, আরসিটিতে যেতে পারেন। আমাদের বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, তার মোহনপুর, বেলগাছিয়া, বিভিন্ন জায়গাতে আপনারা গিয়ে এই খবরগুলো নিতে পারেন। প্রত্যেকটা জেলাতে একটা করে দপ্তর আছে। এইসব যে জায়গায় গেলে আপনি সঠিক ইনফরমেশন পাবেন সেগুলো দেখুন, অথবা বাজারে কিছু টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকগুলো আপনি ফলো করুন। সেখানেও কিন্তু এই ধরনের সঠিক ইনফরমেশন আছে, আপনি পড়াশোনা করুন এবং সেটাকে একটু যাচাই করুন। এবং চাষি ভাইদের আরেকটা কথা বলবো, আপনারা ইন্সপায়ার্ড হয়ে প্রথমেই বড় খামার, বড় ইনভেস্টমেন্ট আপনারা কেউ করবেন না। আপনারা আস্তে আস্তে শিখুন। প্রাণী সম্পদ এমন নয় যে এটা সঙ্গে সঙ্গে করলেন একদম সাকসেসফুল হয়ে গেলে, এটা যন্ত্র নয় কিন্তু। ঠিক, এটা জীবন, প্রাণ আছে, তার মৃত্যু আছে, রিস্ক আছে, সবকিছু আছে। ফলে আপনি 2টো 4টে 5টা 10টা ছাগল নিয়ে শুরু করুন। আস্তে আস্তে যখন দেখছেন যে আপনি সাকসেসফুল হচ্ছেন এবং করতে গিয়ে কি কি অসুবিধা হচ্ছে সেটা ফেস করছেন, সেই অসুবিধাগুলো থেকে কিন্তু শিক্ষা নিয়ে আপনাকে কিন্তু আপনার খামার বলুন, আপনার প্রাণী নির্বাচন বলুন, স্বাস্থ্য পরিচর্যা বলুন, প্রতিপালন, এগুলো কিন্তু আপনার ঠিকঠাক করতে হবে। মানে আপনি বলছেন একটা মডেল ফার্ম বানাক, ছোট সেই মডেল ফার্ম সাকসেস হলে তবে সে কমার্শিয়াল ফার্মে যাবে, তবে গিয়ে কিন্তু উনি সাকসেসফুল হবেন। আগে নিজে জানুন, নিজে আগে ধাক্কা খেতে খেতে শিখবেন, তারপরে কিন্তু বড় খামার হবে। এবং আমি এখনো আশাবাদী, পশ্চিমবঙ্গে কমার্শিয়াল ফার্ম সে অর্থে খুব বেশি হয়নি, কিন্তু প্রপারলি যদি আপনি ট্রেন্ড হন, প্রপারলি যদি আপনি জানেন এবং ঠিক মানুষের কাছে গিয়ে যদি আপনি পরামর্শ নেন, অবশ্যই আপনার ফার্ম সাকসেসফুল হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত ইনফরমেটিভ একটি সেশনে আমাদের সঙ্গে থাকার জন্য এবং এত তথ্য আপনি ফার্মারদের দিলেন, যেটা ফার্মারদের সত্যি একটা সঠিক দিক দেখাতে পারে, সঠিক ব্যবসার লক্ষণ হয়ে উঠতে পারে। তো আমরা পরবর্তীতে যদি এরপরে আরো কিছু এপিসোডে আপনাকে পেতে চাই, সেটা কি সম্ভব? অবশ্যই আমি চেষ্টা করব। সত্যি কথা বলতে কি, আমরা হচ্ছে গ্রামের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের একজন করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যদি সেই দায়িত্বটুকু না পালন করি, সেটা আমার মনে হয় অন্যায় করা হবে। সেক্ষেত্রে যে কোনো সময় চাষি ভাইদের উপযোগী যে কোনো প্রোগ্রাম যেটা চাষিদের জীবন জীবিকার সঙ্গে যুক্ত রয়েছে, অবশ্যই আমি আসব। আজকের আপনাদের এই এগ্রি চর্চার এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, চাষি ভাইরা সবাই ভালো থাকবেন। নমস্কার।
তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আপনাদের যে সমস্ত প্রশ্ন আপনারা এতক্ষণ এপিসোড দেখে আপনাদের মনে হয়েছে সেই প্রশ্নগুলো কমেন্ট করুন, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আবার এপিসোড বানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।